এক ডিভোর্সি মেয়ে রেশমির জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমরা একই ক্লাসে পড়াশোনা করতাম। ও খুব ভালো বন্ধু ছিল। সেই প্রাইমারি থেকে আমরা দুজন দুজনকে চিনতাম। ওর দুটি বান্ধবী ছিল, একজনের নাম রেশমি আর একজনের নাম নুসরাত। ওরা তিনজন সবসময় একসাথেই থাকতো, একসাথে ঘুরতে যেত, একরকম ড্রেস পরতো। প্রাইমারি লেভেল পার করে আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে একটি বেসরকারি স্কুলে ভর্তি হই আর ওরা থেকে যায় গ্রামে। তিন বান্ধবী একসাথে একই স্কুলে ভর্তি হয়। ওই স্কুলের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় রেশমি। তবে তাদের সাথে আর আমার যোগাযোগ হয়নি। আমি যখন এসএসসি পাশ করে পরে আমি একটি সরকারি কলেজে ভর্তি হয়ে একদিন হঠাৎ ফেসবুকের মাধ্যমে মেহজাবিনের সাথে কথা হয়। পরে শুনতে পারি রেশমি যে ছেলেটাকে ভালোবাসতো সেই ছেলেটির সাথে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে যায়। কিন্তু সংসার টিকে ছিল 3 বছর। ওদের একটা ছেলেও আছে, তার বয়স 1 বছর। ওর স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি রেশমি সংসারে যায় কিছু হতো না হতো মেহজাবিনের কাছে বলতো। ওদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম ওদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া বাঁধলে রেশমি কাপড় চোপড় গুছিয়ে বাপের বাড়ি চলে যেত। বাপের বাড়িতে বোনরাও আসতো আর ভাইয়ারা তো ছিলই। আমাদের বান্ধবী ছিল নুসরাত, ওর কাছে আর আমার কাছে ফোন করে সবটা বলতো। আমি সান্ত্বনা দিতাম আর নুসরাত একটু রাগী ছিল, ওদের কাছে কেঁদে কেটে সব বলতো। আমি সান্ত্বনা দিতাম আর নুসরাত একটু রাগী ছিল, ওদের কাছে কেঁদে কেটে সব বলতো। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো। নুসরাত তো রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে আমাকে নিজের মতো করে চালাতে চাই। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইবো, এটা ভাবতেই পারতাম না। উল্টে বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে। না, ডিভোর্সটা আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়া আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজন খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ দেয়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙেও আমার গায়ে আগে কিংবা পরে কখনো ও আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ও একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কি, সবাইকে যা বলেছি সেটাই উপর ভিত্তি করে তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই, মামলা টুকে দাও। আর আমার বান্ধবীরা আমাদের যে পারে। এত কিছু শুনে ওরা আর কিছু বলল না। দেখ, যেটা ভালো মনে হয় সেটাই কর। ওরা সবাই সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে নিই। আচ্ছা, আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনোদিন নিজ থেকে আমার গায়ে হাত তুলছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে সেদিন আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে, আমার উপর ইচ্ছা মতো ছুরি ঘুরাইবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়া তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভিতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাঁটু জোর করে আমার কাছে মাপ চেয়েছে। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম। এর পরের কয়েক মাস ভালোই চলছিল। হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার বাপের বাড়ি চলে গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বান্ধবীদের কথা ছিল, ওসব অসুস্থতা সুস্থ কিছু না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এবার কেউ আসলো না। এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার থেকে আমাদের পরিবারের সবাই খুব কত বড় সাহস, মেয়েকে এত কষ্ট রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠাই। সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চাই। ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো। মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলছে।
প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্স। কে চাই এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায়, যেন নিজ থেকে আমার কাছে এসে সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক আমি কখনো চাই নাই, কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। ওকে ডিভোর্স তুলে দিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি, কিন্তু আশ্চর্য ব্যাপারও আমার আকাশের আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম। ভরণ পোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স। ওদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ওই ছেলেটি আবারও বিয়ে করছে, সুখে আছে বোঝা যায়। আসলে ওর মতো নিকৃষ্ট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখে থাকবে। কথা ভেবে আফসোস হয়, কিন্তু কি আর করার, মানুষের মুখের কথা আর কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। মেহজাবিনকে একদিন ফোন করে আবার কান্নাকাটি করে বলে, রেশমিও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম। নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি। নিজের দোষের কথা মানুষ কতটাই মাঝে মাঝে আমি ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজ থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত, তখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম। তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলো মনে করতো, আমি যদি নিজের জিদ নিজে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাদের ওই দিন দেখা লাগতো না। আজ আমার ভাই বোন, বন্ধু বান্ধবী সবার নিজেদের সংসার আছে, কিন্তু আমার নাই। সবাই এখন খোঁচা মেরে বলে, ভালো হলো কি কোনো ছেলে ডিভোর্স দেয়? এখন আমি বেঁচে থেকেও মরে গেছি। কি আর করার, ডিভোর্স দেওয়া মেয়ে বিয়ে করবে কে? তার উপর একটি ছেলে আছে। সবাই আমারে নিয়ে করুণা করে, কোনো বিয়ের প্রস্তাব আসলে সেটাও ভেঙে যায়। কারণ আমি চাই না যে আমার আর আমার আশেপাশে কোনো কেউ আমার বান্ধবীর মতো ভুল না করুক। হয়তো এজন্য আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক। আমার লেখা গল্পটা যদি কারোর জীবনের সাথে মিলে যায়, তাহলে কষ্ট পাবেন না। গল্পটা আমার আশেপাশে ঘটে যাওয়া কিছু বিষয়, বাস্তবতা আর আমার নিজের থেকে কিছু কাল্পনিক অনুভূতি তুলে ধরলাম। গল্পটা পড়ে যদি কোনো মেয়ে তার নিজের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসে, তাহলে বেঁচে যাবে একটি সুন্দর সংসার।